নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একাদশ শ্রেণীর পাঠ্য আরাকান রাজসভার কাব্যচর্চা নিয়ে একটু আলোচনা করি। তা সবার প্রথমে বলবো যে আরাকান রাজসভা এটা কিন্তু চট্টগ্রামে। আরাকান রাজসভা কোথায়? চট্টগ্রামে। আর চট্টগ্রাম, আরাকান এইসব শব্দগুলো বললে যে কথাটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে মগ। আমরা দেখবে মগের মুল্লুক এই শব্দটা কিন্তু খুব বলে থাকি, তাই না? এই মগ হচ্ছে এরা প্রকৃতপক্ষে ছিল জলদস্যু। হ্যাঁ, তা সেই জলদস্যুরা যেখানে থাকতো সেই আরাকান অঞ্চল, সেখানেও কিন্তু কাব্য চর্চা হয়েছে। সেখানকার যে রাজসভা, সেই রাজসভায় কিন্তু কাব্য চর্চা হয়েছে। সেই কাব্য চর্চা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবার প্রথমে যে বলবো যে এই আরাকান রাজসভা, এরা রাজসভায় যে সমস্ত কবিরা ছিলেন তার প্রত্যেকেই ছিলেন মুসলমান কবি, অথচ বাংলা সাহিত্যের ইতিহাসে তারা খুব সুনাম অর্জন করেছেন, তারা বিশিষ্ট স্থান লাভ করেছেন। কিন্তু কেন? প্রশ্ন এটা কেন? তাহলে আরাকান রাজসভায় এমন কি ঘটনা ঘটালো যে কারণে বাংলা সাহিত্যের ইতিহাসে তারা চিরস্মরণীয় হয়ে রইলেন? তা আমি বলবো যে আরাকান রাজসভায় যে সমস্ত কবিরা ছিলেন তারা কিন্তু মধ্যযুগের যে মঙ্গল কাব্য, মধ্যযুগের যে শক্তি দেবী, হ্যাঁ, সেই শক্তি দেবী, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, এই সমস্ত পদাবলীগুলো এগুলো সব ধর্মীয় গ্রন্থ। তো এই ধর্মীয় গ্রন্থগুলো আর কিন্তু মানুষের কাছে একঘেয়ে লাগছিল। হ্যাঁ, সবাই তখন একটু অন্যরকম স্বাদ খুঁজছিল, আর সেই স্বাদটা এনে দিয়েছে আরাকান রাজসভার কবিরা। যেন শান্ত নদী চলতে চলতে হঠাৎ হঠাৎ করেই বাঁক ফিরল একটা নতুন দিকে। তা কি কি কাজটা করলেন তারা? মানব মানবীর প্রেমের প্রণয় কাহিনী কিন্তু তারা প্রথম লিখলেন বাংলা সাহিত্যের ইতিহাসে, যে কারণে একটা নতুন দিগন্তের উন্মোচন ঘটল। এতদিন পর্যন্ত যা কিছু কাব্য সাহিত্য রচিত হয়েছিল মধ্যযুগে, সবই কিন্তু ধর্মকেন্দ্রিক। এই আরাকান রাজসভার কবিরা এরা কিন্তু প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রেমের কাহিনী, সাধারণ মানুষের জীবন কাহিনী তারা কিন্তু রচনা করলেন। সেই জন্য কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান রাজসভার কবিরা মুসলমান হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এবার এই সময়কার কয়জন, মানে এই আরাকান রাজসভার কয়জন উল্লেখযোগ্য কবি সাহিত্যিক যারা ছিলেন তাদের একটু নাম বলে দিই। হ্যাঁ, সবার প্রথমে বলবো দৌলত কাজী। দৌলত কাজী রচনা করেছেন তোমরা তো জানোই সবাই, সতী ময়না বা লোর চন্দ্রাণী। হ্যাঁ, তারপরে ছিলেন সৈয়দ আলাউল। দৌলত কাজী যে কাব্যটা রচনা করেছিলেন সতী ময়না বা লোর চন্দ্রাণী, সেটা কিন্তু পুরোটা তিনি সম্পূর্ণ করতে পারেনি, কিছুটা লেখার পরে তিনি কিন্তু মারা গিয়েছেন। বাকি কাজটা কিন্তু সৈয়দ আলাউল তিনি সম্পূর্ণ করেছেন। এছাড়াও রয়েছেন মোহাম্মদ খান, রয়েছেন সৈয়দ সুলতান, রয়েছেন সাবির খান। হ্যাঁ, এই সমস্ত কবিরা বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান রাজসভার কবি হিসেবে বিশিষ্ট স্থান, তারা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছেন। এবার আমি বলবো বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে চট্টগ্রামের যে রোসাং রাজসভা, সেই রোসাং রাজসভার কিন্তু অবদান খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি যে রোসাংয়ের যে রাজবংশ, সে রাজবংশ হচ্ছে মগ। হ্যাঁ, এদের মাতৃভাষা হলো আরাকান। তাহলে কি বললাম, মানে পরীক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো একটুখানি বলে দিই। তা প্রথমে বলবো যে রোসাং রাজসভার অবদান অনেকখানি, আর রোসাং রাজসভা কোথায় অবস্থিত? চট্টগ্রামে। তারপরে বলবো যে রোসাং রাজসভা মানে রাজবংশ যারা, তারা হলেন সকলেই মগ। এই মগেরাই কিন্তু জলদস্যু ছিলেন। হ্যাঁ, তা একটা সময় তো মানুষ নদী পথে চলাচল করতো, হ্যাঁ, সড়ক পথে যাতায়াত হতো না। তখন সেই নদী পথে গেলে পরে নৌকো জলের মধ্যেই তারা লুটপাট করতো, মানুষকে মেরে ফেলতো, হত্যা করতো, আর তাদের যা কিছু সম্পদ ছিল সব কিন্তু লুটপাট করে নিত। এরা হচ্ছে মগ। হ্যাঁ, সেই জন্য দেখবে একটা শব্দ খুব প্রচলিত হয়, প্রবাদের মধ্যে পড়ে গেছে, মগের মুল্লুক। বেশ। এবার বলবো যে চতুর্দশ শতাব্দীর শুরুতে হোসেন শাহ বাংলাদেশ এবং আরাকান এই দুটোর মধ্যে একটা বেশ যোগাযোগ গড়ে উঠেছিল। কারণ একটাই, সেটা হচ্ছে হোসেন শাহ তিনি কিন্তু চট্টগ্রাম জয় করেছিলেন।
আরাকান রাজসভা এবং বাংলাদেশ এই দুটোর মধ্যে সাংস্কৃতিক একটা মেলবন্ধন গড়ে উঠেছিল। তার কারণ হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে হুসেন শাহ তিনি চট্টগ্রাম জয় করেছিলেন। ফলে তখন কিন্তু এই চট্টগ্রামের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা অনেক বেশি নিবিড় হয়েছিল। হ্যাঁ, আরেকটা কথা, যে চৈতন্য প্রভাব, সুফি পীরদের প্রভাব এই অঞ্চলে কিন্তু একটা সময় খুব বেশি পরিমাণে প্রচলিত ছিল, কিন্তু সেগুলো এই মুসলমান কবিদের জাগৃত কাব্য বা প্রণয় সাহিত্য এগুলো হওয়ার পরে সেটার চর্চা কিন্তু অনেকটা অনেকটা কিন্তু মানে কমে গেছে। চৈতন্য প্রভাব মুক্ত হয়েছে, সুফি পীরদের প্রভাব কিন্তু অনেকটা মুক্ত হয়েছে। এই সময় বহু লোকগীতি প্রণয় কাব্য তৈরি হয়েছে, আর তার মধ্যে চৈতন্যদেবের প্রভাব কিন্তু অত বেশি নেই। হ্যাঁ, নেই বললেই চলে। এই সময় বহু মুসলমান কবি আরবি ফার্সি লোককথার সাহায্যে সাধারণ মানুষের কথা সাহিত্যে প্রণয় কাব্যের মধ্য দিয়ে নিয়ে এলেন। ঠিক আছে, তা এইভাবেই আমরা আরাকান রাজসভার কাব্য চর্চার সম্পর্কে কিছুটা জানতে পারি। আরেকটা কথা বলবো, যে আরাকান রাজসভার মুসলমান কবিরা যে রচনা করেছেন সেই রচনা কিন্তু চারটে ভাগে ভাগ করা যায়। একটা হলো অনুবাদ সাহিত্য, আরবি ফার্সি লোককথা লোককাব্য এগুলোর অনুবাদ। হ্যাঁ, আরেকটা হচ্ছে রাধা কৃষ্ণ লীলা বিষয়ক পদ, আর হচ্ছে ধর্মগ্রন্থ অনুবাদ এবং তান্ত্রিক যোগ বিষয়ক নিবন্ধ, আর সবশেষে যেটা সেটা হচ্ছে বিদ্যাসুন্দর। আর সব থেকে বড় কথা যেটা, যে অনুবাদ হলেও কিন্তু সাহিত্যিক মূল্য কিন্তু অপরিসীম। আবার একটুখানি বলে দিই চারটে ভাগ কি কি। আরাকান রাজসভার মুসলমান আরাকান রাজসভার মুসলমান কবিদের রচনাকে কটা ভাগে ভাগ করা যায়? চারটি ভাগে। কি কি? একটা হলো অনুবাদ সাহিত্য। কি কি অনুবাদ? আরবি ফার্সি লোককথার কাব্যের অনুবাদ। দ্বিতীয় হচ্ছে রাধা কৃষ্ণ লীলা বিষয়ক পদ, তার অনুবাদ। আচ্ছা, ধর্মগ্রন্থ অনুবাদ, তান্ত্রিক যোগ বিষয়ক প্রবন্ধ বিষয়ক নিবন্ধ, আর সবশেষ হচ্ছে বিদ্যাসুন্দর। তাহলে এইভাবেই কিন্তু আমরা অনুবাদ সাহিত্যকে অনেক বেশি মর্যাদা দিতে শিখলাম, মানে দেখতে পেলাম যে তাদের মধ্য দিয়ে কিন্তু অনেক বেশি মর্যাদা লাভ করলো অনুবাদ সাহিত্য। আর তবে একটা কথা, লেখক বলেছেন যে আহ, এটা অনুবাদ সাহিত্য বটে, কিন্তু এর সাহিত্য মূল্য কিন্তু কোনো অংশেই কম নয়। আমরা তো প্রথমে বলে দিয়েছি কয়েকজন উল্লেখযোগ্য কবি। তা এই প্রসঙ্গে আমি একটু দৌলত কাজীর যে সতী ময়না বা লোর চন্দ্রানী যে কাব্যটা, সেই কাব্যের কাহিনীটা আমি একটুখানি সংক্ষেপে বলি। যে গোহারি রাজবংশের রাজা ছিলেন রাজা লোরক। এই রাজা লোরক তিনি ময়নাকে বিয়ে করেছিলেন। তা ময়নাকে বিয়ে করার পর তারা বেশ সুখে শান্তিতে দিন যাপন করছিলেন। হঠাৎই রাজা লোরকের মনে হলো যে একটুখানি মৃগয়া করতে যাবেন। তখনকার রাজাদের যে এই ব্যাপারটা ছিল, যে তারা কিন্তু বনে বনে পশু শিকার করা এই ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, তা যাই হোক, এটা করতে গেলেন, কিন্তু যেতে যেতে তারা কিন্তু মানে তারা মানে ওই রাজা লোরক তিনি কিন্তু অন্য এক রাজ্যের সীমানায় তিনি পৌঁছে যান। তা সেখানে গিয়ে একটা মূর্তি দেখতে পান। সেই মূর্তিটা সুন্দর, সেই রাজ্যের রাজকন্যার মূর্তি। হ্যাঁ, সেই রাজকন্যার মূর্তিটা দেখে তার ভালো লেগে এবং তার খোঁজ করতে 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 সেই রাজ্যে গিয়ে পৌঁছলো। সেখানে আসলে তিনি হচ্ছেন সেই রাজ্যের রাজকন্যা। তার মূর্তিটাই কিন্তু সীমানা হিসেবে দেওয়া আছে, আর তার নাম হচ্ছে চন্দ্রাণী। এই চন্দ্রাণীর সঙ্গে বিয়ে হয়েছিল একজন নপুংসক বামনের। তিনি আবার তন্ত্র মন্ত্র জানতেন। হ্যাঁ, তিনি ছিলেন গুণিন। তা কিভাবে কিভাবে তন্ত্র মন্ত্র দিয়ে এই মানে চন্দ্রাণীকে তিনি বশীভূত করে তাকে বিয়ে করে ফেলেছিলেন। তা এবার তার কথা অনুযায়ী চলতো চন্দ্রাণী, এবং সেই রাজ্যটা তার অনুযায়ী চলছে। কিন্তু রাজা লোরক বিষয়টা জানতে পারার পর চন্দ্রাণীকে তাকে তিনি প্রেম পাশে আবদ্ধ হন এবং তাকে তিনি বিয়ে করেন। কিন্তু বিয়ে করলে কি হবে, ইতিমধ্যে সেই যে নপুংসক বামন সে কিন্তু ব্যাপারটা জানতে পেরে যায় এবং পথের মধ্যে তাকে আঘাত করে, সাপ কামড়ায়। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে তিনি যখন সুস্থ হয়ে ওঠে এবং পর্যুদস্ত করে সেই নপুংসক বামনকে। পর্যুদস্ত করার পরে যেটা ঘটলো, তারপরে তিনি চন্দ্রাণীকে বিয়ে টিয়ে করে সেইখানে কিন্তু থেকে গেলেন। আর এইদিকে সম্পূর্ণ ভুলেই গেলেন সতী ময়নার কথা। এবার ময়নাকে কিন্তু এইদিকে ময়নার প্রতি একজন খারাপ লোক আর কি, হ্যাঁ, তার কুদৃষ্টি দিয়ে তাকে নানান ভাবে বিরক্ত করবার চেষ্টা করছেন। যাই হোক, তিনি কোনোভাবেই সেখানে মাথা নত করেননি, বরং উল্টে তাকে শাস্তি দিতে পেরেছেন।
আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বলছি গল্পটা, আমার যতটুকু দরকার আর কি কাহিনীটা জানবার জন্য। তা শেষ পর্যন্ত যেটা হলো, আহ, সতী ময়না সে কিন্তু দেবতার কাছে প্রার্থনা করতেন, করতে করতে সেই দেবতা তাকে ওই রাজা লোরকে স্বপ্নে আদেশ দেয় এবং স্বপ্ন দেখায় তাকে কিন্তু ফিরে আসতে হবে। তখন তিনি চন্দ্রাণী এবং রাজা লোরকের একটি সন্তান ছিল, তার উপরে রাজ্যভার অর্পণ করে সে কিন্তু চলে আসে চন্দ্রাণীকে নিয়ে। পরবর্তীকালে তারা দুজনেই মানে দুই সতীনকে নিয়ে, সতী ময়না এবং চন্দ্রাণী দুজনে মিলে কিন্তু রাজা লোরকের সঙ্গে বাকি জীবনটা কাটিয়েছে। এবং রাজা লোরক যখন মারা গেলেন, তখন এই দুই মানে সতীন আর কি, তারা কিন্তু জহর মানে অগ্নিকুণ্ড তৈরি করে তারা কিন্তু জহর ব্রত করে তারা কিন্তু মারা যায়। হ্যাঁ, তা এই হচ্ছে দৌলত কাজীর কাহিনী। তবে দৌলত কাজী কিন্তু পুরোটা লিখতে পারেননি, শেষ অংশটা কিন্তু সৈয়দ আলাউল তিনি কিন্তু করেছিলেন। হ্যাঁ, এছাড়াও আরো অনেক কাব্য রচিত হয়েছে, পদ্মাবতী, হ্যাঁ, সাইফুল মুলাক বদিউজ্জামাল ইত্যাদি ইত্যাদি। আমি এইটুকুই বললাম তোমাদের, বিশেষ করে একাদশ শ্রেণীর পাঠ্য যতটুকু দরকার সেইটুকু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। আবার একটুখানি বলে দিই, অনেকে সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, আমার অভিনন্দন, আমার কি বলবো, আমি তাদেরকে মানে কৃতজ্ঞ আমি তাদের কাছে। আর যারা করেননি তাদের কাছে অনুরোধ করব, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, যে জায়গাটা আপনাদের দরকার। হ্যাঁ, বিশেষ করে ছাত্রছাত্রীদের যদি কিছু জানবার থাকে কোনো বিষয়, আমার যদি জানা থাকে, তাহলে আমি অবশ্যই একটা নতুন ভিডিও করে তাদের কাছে দেব। ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় সেই উদ্দেশ্য নিয়েই আমার এই পথ চলা। আর আপনারা এতদিন সঙ্গে আছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি।